স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের দাফন আগামী সোমবার সুপ্রিম কোর্ট ও সচিবালয়ে জানাজা সম্পন্ন। ইসরায়েলের হামলায় গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত, হুতিদের ক্ষেপণাস্ত্রে কাঁপল তেল আবিব। এলিমিনেটরে হেরে এনসিএল টি-20 থেকে চট্টগ্রামের বিদায়, ৭ রানের জয় পেল খুলনা। বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের আরও 2 দফা জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর 12টার দিকে তৃতীয় জানাজার জন্য মরদেহ নিয়ে আসা হয় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। সেখানে জানাজায় যোগ দেন উপদেষ্টার ছেলে সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। প্রয়াত হাসান আরিফের আত্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এর আগে বেলা 11:15টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দেশবরেণ্য আইনজীবীর সহকর্মীরা অংশ নেন। আগামী সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত উপদেষ্টাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বহুদিনকার এবং ওনাকে হারানোর বারে একটা শূন্যতা হবে এবং যারা ওনাকে চিনত তারা একজন অত্যন্ত ভালো বন্ধু এবং অভিজ্ঞ বন্ধুকে আমরা হারিয়েছি। হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন। ওনার চলে যাওয়াটাকে একটা বড় শূন্যতা হিসাবে দেখছি। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। বাবা উনি অবশ্য ওনার যে পেশাগত জীবনে যে সময় উনি মেনটেন করতেন 10টা-11টা পর্যন্ত উনি চেম্বার করতেন। আমার একটাই কথা, উনি ওনার কাজের মাধ্যমে জ্ঞাত বা অজ্ঞাতভাবে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আপনারা ওনাকে সবাই ক্ষমা করে দিবেন, এটাই আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি। টঙ্গীতে তুরাগ নদের উপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এ সময় ব্রিজের উপরে থাকা একটি ট্রাক নদীতে পড়ে যায়। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। বিআরটি প্রকল্পের ফ্লাইওভার নির্মাণকালে যান চলাচল স্বাভাবিক রাখতে টঙ্গীতে পৃথক 3টি বেইলি ব্রিজ নির্মাণ করে কর্তৃপক্ষ। সেগুলো দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুগুলো ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হলেও টঙ্গী বাজার এলাকার ব্যবসায়ীদের অনুরোধে তা বাস্তবায়ন হয়নি, যার মধ্যে রয়েছে ভেঙে পড়া এই সেতুটি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানায় সকালে ব্রিজ ভেঙে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যান। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আসলে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় এক উপপরিদর্শক সহ পুলিশের 4 সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে 15 জনকে আটক করা হয়। পুলিশ জানায় শুক্রবার রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় রাকিবের স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এসআই রবিউলকে আটকে রাখে। হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এসআই রবিউলকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে 15 জনকে আটক করে। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শুক্রবার সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1330 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1280 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 1195 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর অনেক স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এছাড়া দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
কনকনে ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। পঞ্চগড়ে 3 দিন ধরে তাপমাত্রার পারদ 10 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 10.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনাজপুরে 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে দেশের জনস্বাস্থ্য বিষয়ে গবেষণায় কাজ করছেন ডক্টর ফেরদৌসী কাদরী। দরিদ্র মানুষের জন্য সংক্রামক রোগ, বিশেষ করে কলেরা, টাইফয়েড এবং এইচপিভির টিকা সুলভ মূল্যে কিভাবে পৌঁছানো যায় এই লক্ষ্য নিয়ে এগিয়ে গিয়েছেন। তবে দেশে গবেষণায় অর্থ বরাদ্দ কম ও উন্নত প্রযুক্তি নির্ভর গবেষণা কেন্দ্রের অপর্যাপ্ততা রয়েছে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র ICDDRB-তে নিবিষ্ট মনে সহযোগীদের সাথে কাজ করছেন বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। 1988 সাল থেকে জড়িত আছেন এই প্রতিষ্ঠানে। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যের উন্নয়নে, বিশেষ করে স্বল্প মূল্যে কলেরা টিকা উন্নয়নে রেখেছেন বিশেষ অবদান। অন্যান্য সংক্রামক রোগের প্রতিষেধক তৈরিতেও কাজ করে চলেছেন। স্বীকৃতি হিসেবে দেশে বিদেশে অর্জন করেছেন বিশেষ সম্মাননা। সম্প্রতি পেয়েছেন ভিন ফিউচার পুরস্কার। অসামান্য এই অর্জনের পর দীপ্ত টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, তার বেশিরভাগ পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ বিজ্ঞান গবেষণায় ব্যয় করেছেন। ICDDRB কতজনকে নিতে পারবে, তার জন্য তো আইদেশি করলাম, যেটা একটা উদাহরণস্বরূপ থাকবে। এটা গবেষণা কেন্দ্র করলে আমাদের দেশেরও অনেক ভালো হবে, আমাদের সমাজেরও অনেক ভালো হবে, এবং ছেলেদের ভালো তো হবে, কিন্তু মেয়েদের অনেক ভালো হবে। তবে দেশে গবেষণার দুয়ার অনেকটাই সংকুচিত বলে মনে করেন ডক্টর ফেরদৌসী কাদরী। সায়েন্টিফিক যুদ্ধ হচ্ছে যে সবকিছু তো সাথে সাথে রিওয়ার্ড পাওয়া যায় না। আস্তে ধীরে আমি পেপার লিখলাম, পাবলিকেশন করলাম, 3বার রিজেক্টেড হলো, 4বারে অ্যাকসেপ্টেড হলো। ফান্ডিংয়ের অভাব, পরিবেশের অভাব, এবং এই যে আমি একটা কাজ করলাম, ফান্ড আনলাম, সেটা এনে আমাকে কাজটা তুলে নেওয়াটাও কঠিন। যে আমি লিখেছি আমি এই কাজ করব, আমার জিনিস যন্ত্রপাতি আসতেই অনেক সময় লেগে গেছে। করোনার মতো আগামীতে আরও নতুন সংক্রামক রোগ আসতে পারে, যেগুলোর প্রতিকারে এখনই গবেষণায় উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। হাইপারটেনশন, এক্লেমশিয়া সবটাই তো বাড়ছে। স্যালাইনিটি পানিতে বেড়ে গেছে, সয়েলে স্যালাইনিটি বেড়ে গেছে অনেক জায়গায়। নতুন রোগ এবং পুরাতন রোগ আরও বেশি আকারে আসবে। যেমন আমাদের কলেরা কিন্তু এখন যেভাবে বেড়েছে, বা নিউমোনিয়া ফার্স্ট কিলার, দূষিত পরিবেশ, সেটার জন্য ক্যান্সার কিন্তু আমাদের একটা নন কমিউনিকেবল ডিজিজ, কিন্তু যে হারে বাংলাদেশে বেড়েছে, এটা তো আসলে খুবই ভয়ের কথা। গবেষণায় নারীদের অংশগ্রহণ বাড়াতে পরিবার ও সমাজের ভূমিকা আছে বলেও মনে করেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে আরও 77 ফিলিস্তিনির। এতে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে নিহতের মোট সংখ্যা বেড়ে 45,206 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা জুড়ে বিমান ও স্থল হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রচণ্ড ঠান্ডায় গাজার শিশুরা চরম বিপর্যয়ের মুখে রয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে 96% শিশু ও নারী তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরাসরি আঘাত এনেছে ইয়েমেন থেকে ছোড়া হুতি যোদ্ধাদের একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র। এতে অন্তত 14 জন আহত হন। স্থানীয় সময় শনিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েলে তথ্য জানায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে ঠেকাতে পারেনি বলেও জানানো হয় প্রতিবেদনে। এতে আরও বলা হয়, ভোর 4টার দিকে রাজধানীর কেন্দ্রস্থলে একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্রটি বিকট শব্দে আঘাত হানে। বিস্ফোরণের জেরে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে, জানালার কাঁচ ভেঙে যায়। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটল।
জার্মানিতে একটি জনবহুল মার্কেটে গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে শিশুসহ 2 জনের, আহত হন অন্তত 68 জন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মাগডেবুর্গে এ হামলা হয়। মার্কেটটি বড়দিনের কেনাকাটার জন্য বেশ সুপরিচিত। হামলায় জড়িত সন্দেহে সৌদি আরবের এক চিকিৎসককে আটক করেছে জার্মান পুলিশ। তিনি 2006 সাল থেকে জার্মানিতে বসবাস করেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। খেলার সংবাদ। জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম বিভাগকে 7 রানে হারিয়েছে খুলনা বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে 146 রান সংগ্রহ করে খুলনা। 39 বলে 52 রানের ইনিংস খেলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ইমরুল কায়েস 17 ও আজিজুল হাকিম তামিম করেন 20 রান। চট্টগ্রাম বিভাগের পেসার আহমেদ শরীফ 4টি এবং ফাহাদ হোসেন শিকার করেন 3 উইকেট। জবাবে শাহাদত দীপুর 23 রানের পাশাপাশি ইয়াসির চৌধুরীর 37 এবং নাইম হাসানের অপরাজিত 34 রানের ইনিংসটিও জেতাতে পারেনি চট্টগ্রামকে। নির্ধারিত ওভারে 6 উইকেটে 139 রানে থামে তাদের ইনিংস। ফুটবল। স্প্যানিশ লা লিগায় হাই ভোল্টেজ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। গত নভেম্বরের শুরুতেও লিগ টেবিলে অ্যাটলেটিকোর চেয়ে 10 পয়েন্ট এগিয়ে থাকে বার্সা, কিন্তু সবশেষ 6 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বিপরীতে শেষ 6 ম্যাচের সবকটিতে জিতেছে অ্যাটলেটিকো। ফলে দুই দলের পয়েন্ট এখন সমান। 18 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। গোল পার্থক্যে 2-এ অবস্থান অ্যাটলেটিকোর। 2006 সালের পর থেকে বার্সার মাঠে জিততে পারেনি দলটি। 2013-14 মৌসুমের শেষ রাউন্ডে ক্যাম্প নুতে কাতালানদের সঙ্গে 1-1 গোলে ড্র করে লিগ শিরোপা জিতে নেয় মাদ্রিদের ক্লাবটি। দীপ্ত সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের দাফন আগামী সোমবার সুপ্রিম কোর্ট সচিবালয়ে জানাজা সম্পন্ন। ইসরায়েলের হামলায় গাজায় আরও 77 ফিলিস্তিনি নিহত, হুতিদের ক্ষেপণাস্ত্রে কাঁপল তেল আবিব। এলিমিনেটরে হেরে এনসিএল টি-20 থেকে চট্টগ্রামের বিদায়, 7 রানের জয় পেল খুলনা বিভাগ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।